ইডিওলজির জায়গা থেকে এই জিনিসটা কেমনে জনপ্রিয় হয় যে আমরা 71 সালে আমরা ভুলভাবে দেশ স্বাধীন করছি, 71 সালে এত লোক মারা যায় না, এই জায়গাটাতে মানুষ কেমনে সমর্থন করছে? এটা কি আপনারা আমরা বলি নাই, এগুলো আমরা বলি নাই, নেভার। আচ্ছা, এগুলো যাদের বলা তারা বলছে, যাদের এটা দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা ছিল তারা বলছে। আপনি 71 ভারতের কাছে বিক্রি করে দিয়েছে যারা, একটা অংশ ছিল, একটা অংশ বলছে এটা দ্বিজাতি তত্ত্বের অবসান হয়েছে, এটাও ছিল। 71 হাজার রকম, 71 আপনার কাছে একরকম, 71 এবং 47 হাজার রকম। পাকিস্তান আন্দোলন, আবুল হাশিমের পাকিস্তান আন্দোলন হচ্ছে বেসিক্যালি গ্রেটার বেঙ্গল করার আন্দোলন, মাওলানা ভাসানীর আন্দোলন, শেখ মুজিবুর রহমান, আমি শেখ মুজিবুর রহমানের একটা লেখা ওই সময় ছাপানো হয়েছে 47 সালের, এটা আমি আমার রিসার্চের কাজে এটা ইউজ করছি। হ্যাঁ, 47-এ শেখ মুজিবুর রহমান নিজে বক্তৃতা দিয়ে বলতেছে আমরা অখণ্ড বাংলা চাই। এখন ওই রাজনীতি যারা করছে, আর শাহজিজুর রহমান তখন বিরোধিতা করছে, সেই শাহজিজুর রহমান আবার পাকিস্তানের পক্ষে 71 সালে, আর শেখ মুজিবুর রহমান 71-এর নেতা। ফলে এগুলো প্রত্যেকটা রাজনৈতিক ঘটনারই অনেকগুলো চরিত্র দাঁড়ায়, এবং কোনটা সহি চরিত্র কোনটা বেসহি চরিত্র সেটা তো আসলে ইতিহাস নির্ধারণ করবে। আর আমার মনে হয় যে আমি একটু বর্তমান রাজনীতিতে ফিরে আসি। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের, মানে আমি এই কথাটা প্রায় শুনি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই আসলে 71 সালে যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে এইটার বাস্তবতাটা ঠিক অনুধাবন করে নাই, সেই জন্য এটাকে মুক্তিযুদ্ধ না বলে এটাকে গন্ডগোল বলে। অনেক মানুষই রাজনৈতিকভাবে এটার পক্ষে ছিল না, অনেক মানুষ এটা আসলে বুঝতেই পারে নাই, এবং সেটা ভারতের ষড়যন্ত্রে এবং চক্রান্তে পাকিস্তান থেকে তার আলাদা হইতে হয়েছে। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি এখন অবশ্য এই মনে করে না? হ্যাঁ, এটা মনে করে না, এটা মনে করে না, মনে করে না। এগুলো একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রচারণার অংশ, যে তারা এইভাবে বাংলাদেশটাকে ডেফিক্ট করতে চায়। বাংলাদেশের প্রত্যেকটা ইভেন্টকে আপনার ওই স্পেসিফিক চরিত্রের জায়গা থেকে ব্যাখ্যা করতে হবে। ওইটা যদি আপনি না করতে পারেন তাহলে যেটা হবে যে আপনি নেগেশনের ভিতরে আপনি যাবেন, আপনার কোনো জাতীয় চরিত্র দাঁড়াবে না। এই জন্য আমাদের এত খারাপ অবস্থা এই দেশ হিসেবে। অনেকে বলে টাকা পয়সার কারণে, কিন্তু আপনার ন্যাশনাল কোনো ক্যারেক্টার নাই রে ভাই। না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আর আমি দুইটা বিষয়ে আপনার একটু মতামত জানতে চাইবো। যে একটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে চুক্তি করছে সেটা আপনারা, মানে আপনি অবশ্য প্রত্যেক করে বাইরে আসছেন, কিন্তু আপনাদের আপনি যে সরকারে ছিলেন সে সরকারে ছিল, তারা এটা 9 তারিখে করছে। এই ব্যাপারে অল্টারনেটিভসের বা যেন মাহফুজ আলমের কোনো আলাদা অবস্থান আছে কিনা, যে চুক্তিটা কেমন হয়েছে, ভালো খারাপ, আগে পরে? আমাদের এখানে খুবই ক্লিয়ার কথা, আপনি হচ্ছে ইমিডিয়েট রেজাল্টের জন্য যদি আপনি এটা করেন তাহলে আপনি এটা করছেন, কিন্তু আমি মনে করি যে এটা লং টার্মে এটা বাংলাদেশের স্বার্থের জায়গা থেকে অনেক ক্ষেত্রে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। বিশেষ করে আমরা যে কথাগুলো বলতেছি, আমাদের নিজস্ব জ্বালানি, আমাদের নিজস্ব ফসলের প্রশ্ন, আমাদের নিজস্ব যে শিল্পের প্রশ্ন, এগুলোতে আমাদেরকে বাধাগ্রস্ত করবে। এবং সরকারকে এটা যত দ্রুত পারা যায় রিভিজিট করা উচিত, বসা উচিত আবার এই নেগোসিয়েশনে, এন্ড দে শুড থিঙ্ক অ্যাবাউট দেয়ার স্লোগান যে বাংলাদেশ ফার্স্ট। তারপরে তারা যা ইচ্ছা ট্রিটি করুক, কোনো অসুবিধা নেই, যে কোনো দেশের সাথে ট্রিটি হইতে পারে। আপনি চুক্তিটা দেখছেন কিনা? এটা বাংলাদেশের পক্ষে গেছে? আমি চুক্তিটা দেখি না, কারণ আমার সময় ক্যাবিনেটে এটা তোলা হয়নি, আমি জানিও না এটা। ওই সময় আমরা জানতাম যে এটা একটা ট্রেড নেগোসিয়েশন, খলিল ভাই এবং ওই সময় যিনি ছিলেন বশির ভাই, ওনারা করতেছেন। তো ওনারা করছেন, ওনারা যাওয়া আসা করতেছেন নিয়মিত, এটা আমি জানি। ওই সময় আমি ওয়াশিংটনে নিজে গেছি, যখন নিউ ইয়র্কে ছিলাম, ওই যে আগস্ট মাসে বোধহয় আমার প্রোগ্রামে। তো তখনও আমি জানতাম যে এই কাজটা চলমান আছে, আমাদেরকে এম্বাসির লোকরা বলছে। তো এইটা চলমান আছে এটা আমরা জানি, কিন্তু এটা ডিটেলস আমি নিজে পড়ি নাই। আমার যেটা যতটুকু পত্রিকাতে কলাম এখানে সেখানে লেখা হয়েছে, এই জন্য আমি বলছি আমাদের কিছু স্বার্থগত জায়গাতে ইমব্যালেন্সড একটা জায়গাতে চলে গেছে। এটাকে আপনি সরকার যদি বাংলাদেশ ফার্স্ট নীতি অবলম্বন করে, সরকারকে এটা রিকনসিডার করা উচিত, রিভিজিট করা উচিত, রিনেগোশিয়েট করা উচিত।
একজন দর্শক জালাল আহমেদ উনি বলতেছেন, খালেদ ভাই আজ 3টি টকশো গেলে কিন্তু বাজেট নিয়ে কোনো আলোচনা না করা কারণ কি? ভাই জুন মাসের 9 তারিখে বাজেট নিয়ে প্রোগ্রাম করেছি আমি, একটু প্রোগ্রামটা দেখেন, মানে বাজেট হওয়ার আগে বাজেট নিয়ে প্রোগ্রাম করা হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে ডক্টর জাহেদ রহমান, মানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, বাংলাদেশের একজন উপদেষ্টা, উনি ভারতে গিয়েছেন, তাকে আসলে 2 ঘন্টা এখানে সেখানে বসিয়ে রাখা হয়েছে, অনেক প্রশ্ন করা হচ্ছে, তিনি আবার সেখানে ফিরে আসছেন। আপনি কি মনে করেন বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে এইটা বলা হয় যে বিএনপি ভারতের সাথে এক ধরনের ভালো সম্পর্কই চায় বা প্রতিশ্রুত, তো সেই ক্ষেত্রে এইটাকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করেন? মানে এইটা হচ্ছে আমার মনে হয় যে আসলে এটা আপনি অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন যে বাংলাদেশে এখন ভারতের সাথে একটা শীতল পরিস্থিতি থেকে তারা ইলেকশনের পরে তারা নিজেরা ইলেকশন বারবার দাবি করছে। হ্যাঁ, দ্যাট ইজ ইন্টারেস্টিং। তারা গত 17 বছর ইলেকশন চায় না, বাট ইন্টারিম সরকারের সময় তারা বারবার ইলেকশন দাবি করছে যে ইলেক্টেড গভর্নমেন্টের সাথে তারা কাজ করবে। এখন ইলেক্টেড গভর্নমেন্টের সাথে তাদের কেন বনিবনা হচ্ছে না, তারা কেন এই টেনশন গুলো জিয়ে রাখতেছেন, এটা তারা ভালো বলতে পারেন। আমি কিভাবে বলবো এটা? ইন্ডিয়া আচ্ছা ইন্ডিয়া আচ্ছা, গেল অনেকে যে immigration-এ- বলেন, যারা মাহফুজুল আলম, অনেকে যে বলেন যে খলিলুর রহমান সাহেব যিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা, তিনি যে জনাব তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী হলেন, অনেকে যে বলেন যে এটা আসলে ইন্ডিয়া এবং আমেরিকার কার্ড বা আমেরিকার চাপে পড়ে এই সরকারকে এটা করতে হয়েছে। আপনার কাছেও কি তাই মনে হয়, নাকি এটা একটা ধরেন খলিল সাহেব এত যোগ্য লোক যে তাকে নিতেই চাইছে বিএনপি, সেজন্য তাকে নিছে? আপনার কাছে কোনটা মনে হয়? এটা এটা বিএনপি ভালো বলতে পারবে ভাই, আপনার বিএনপি কাছে তো আমি কি করি মনে না। হয়? মানে আপনার কাছে কি আমার- মনে হয় যে মানে আমার- একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এত গুরুত্বপূর্ণ যে তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিএনপির মতো একটা পুরনো দলে নিতে হবে, মানে এটা আপনার কাছে কি মনে হয়? বিএনপি টেকনোক্রেট নিতে অভ্যস্ত, টেকনোক্রেট বিএনপি সেই অনেক আগে থেকেই নেয়। নেয়, তো এটা কিন্তু আসলে টেকনোক্রেট মানে হচ্ছে, সেটা টেকনোক্রেটদের মধ্যে তো বিএনপি মানে ধানের শীষ মার্কা টেকনোক্রেটও অনেক আছে, মানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কা এখন টেকনোক্রেট কেন এখন হতে হবে? না না, আপনি কোনটা জানেন কোনটা ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা তো আপনি কিভাবে জানেন? আমি জানি না, আমি জানতে পারিনি। আচ্ছা, না এইটাও এটা একটা কি ভালো কথা, দানিশ? এটাও একটা ভালো কথা বলছেন, কারণ আমাদের এই অনুষ্ঠানের প্রেক্ষিতে আমি এই উপসংহারে আসছিলাম যে ডক্টর খলিলুর রহমান আগে থেকেই বিএনপির লোক, বিএনপি বরং আপনাদের মধ্যে ওনাকে প্ল্যান করছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু কিছুই বোঝেন না, উনি এটা বুঝতে পারেন নাই। শুনেন, এটা একটা মজার যে আমরা ধরেন এই যে এতগুলো স্পেকুলেশন করতেছি, কিন্তু এখানে স্পেকুলেশনের চেয়ে আসলে আমাদের এটাই পলিটিক্স স্পেকুলেশন এবং হচ্ছে ব্লেমিং গেমিং সবকিছু। কিন্তু আমার যেটা মনে হয় যে আসলে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে গেছে, এবং জিও পলিটিক্যাল যে টেনশন আমরা পড়ে আসতেছে আমাদের গাড়ির উপরে, হ্যাঁ, এটা এই ক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপি যদি যেটা ভালো মনে হয় তারা করছে, এবং বিএনপি এটা ভালো বুঝতে পারবে কাকে দিয়ে তারা এই টেনশনটাকে মিটিগেট করতে পারবে এবং ম্যানেজ করতে পারবে। এটা বোধহয় তাদের একটা চিন্তা ছিল। এর বাইরে আমি জানি না আসলে এটা আগে পরে কিভাবে কি হইলো, কে কার হয়ে খেললো। কারণ হচ্ছে খেলাটা তো আসলে আপনি বুঝতেও পারবেন না। যদি খেলোয়াড়ের খেলা এই হয় তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে, আর যদি খেলা আপনিই বুঝে যান তাহলে খেলোয়াড় হইলো কিভাবে? না সেটা ঠিক আছে, কিন্তু ধরেন আবার একটা পুরনো কথা কইতে হয় যে ইলেকশনটা একটা গেল, সেইটারে আপনি একটা ভাগ বাটোয়ারার ইলেকশন আপনি বলছেন। বাইরে এটা তো কইয়া দিছি কথা, আগে তো একবার কইছি। আবারও বলেন, আর- আবারও একটু বলেন, অল্প একটু বলেন, আপনি একটু বলেন যে এখন এই বাটোয়ারা থেকে, মানে আমার প্রশ্নটা ওই বাটোয়ারা পর্যন্ত না, মানে যে জুলাই স্পিরিট ছিনতাই হয়ে গেছে বলে মানে বা অনেকে বলে থাকেন, আমি আপনার কথা যদি নাও বলি, ক্ষমতার মূল নিয়ন্ত্রক যুক্তরাষ্ট্র, এটা যদি আমরা নাও বলি, এই জায়গা থেকে কি আসলে আর ফিরে আসা সম্ভব? মানে মানুষ তো ওইটাই চাইতেছে মনে হয়, তাই না? এগুলো আসলে কোনোটাই স্থির কিছু না। হ্যাঁ, আমরা একসময় ভারত, একসময় ইন্ডিয়া, একসময় আমি চিন্তা করি কবে ঢাকা উইল, আমরা একটা স্লোগান আছে, আমি নিজের লেখা লিখছি, ঢাকা উইল বি দ্য সেন্টার। আমি ওইটার অপেক্ষায় আছি। এর আগ পর্যন্ত কে কি করলো এটা আমরা দেখার দরকার নেই। আমাদের টার্গেট কি? আমরা যদি আমাদের ইয়াং জেনারেশন বলি, এবং আমি মনে করি এনসিপি করুক, যেই দলে করুক না কেন, আমাদের জেনারেশন এই ক্ষেত্রে একমত যে ঢাকাকে সেন্টার বানাইতে হবে, সেন্টার অফ গ্র্যাভিটি বানাইতে হবে এই অঞ্চলে। শেষ। আমাদের স্বপ্ন এত বড়, এটা হচ্ছে কথা। এবং এটা বানানোর জন্য আমাদেরকে স্বনির্ভর হইতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, এবং আমাদের রাজনৈতিক কালচার ঠিক করতে হবে, আমাদের রাজনৈতিকভাবে সংগঠিত হইতে হবে। আমাদেরকে আরো আমাদের যে ব্যর্থতা আছে, আমাদের যে কমতি আছে, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে প্রস্তুত হইতে হবে। আমরা ওই দিকে তাকাই আছি।
একসময় একজন আসবে খেলবে, এটা কোথায় নাই? এটা কোন দেশে অন্য দেশ প্রভাবিত করার চেষ্টা করে না? শুনেন খালেদ ভাই, আমি একটা কথা বলি, আমি এটা বলছি অনেকবার, এখন আজকে আপনার সুবাদে অনেককে বলতে সুযোগ পাচ্ছি। সেটা হচ্ছে অনেকে বলে না ভারতের ষড়যন্ত্র বাংলাদেশের ভিতর। আমি তো মনে করি এটা ভারতের ফরেন পলিসি। হোয়াই ডোন্ট ইউ হ্যাভ এ ফরেন পলিসি? মানে বাংলাদেশকে আমি বলতেছি, আপনার ভারতের ফরেন পলিসির অংশ বাংলাদেশে সে হেজিমনি রাখবে, সে এটা এটাকে সে করতলগত করে রাখবে, এটা তো তার ফরেন পলিসি পলিটিক্যাল ফিলোসফির অংশ, তাই না? এটা সে একটা রাষ্ট্র হিসেবে করতেছে। বাংলাদেশ কোথায়? মানে বাংলাদেশ যদি এক্সিস্ট করতে চায়, তাহলে তো বাংলাদেশের নিজস্ব তো প্ল্যান থাকতে হবে। আমরা কি করব এই সবগুলো গ্লোবাল পাওয়ারের সাথে, আমরা কিভাবে নেগোশিয়েট করব, আমরা কিভাবে আমাদের সেরাটা আদায় করে নিব, ওইটাই আমরা চাই। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে, সংসদে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রিয় দর্শক, এই কথা সমর্থন করেন কিনা? শতকরা 26% এই দর্শক একথা সমর্থন করেছেন, 74% সমর্থন করেন নাই। 10,000 দর্শক ভোট দিয়েছেন। আমি দুইটা বিষয়ে শুধু এখন আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা বিষয় হচ্ছে, আপনি অন্তর্বর্তী সরকারের মানে বিশেষ উপদেষ্টা বা বিশেষ সহকারী ছিলেন যখন মানে উপদেষ্টা পদমর্যাদায়, সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি গাইড মানে কি, আপনি বিভিন্ন বিষয়ে আপনি তাকে পরামর্শ দিতেন, কিন্তু পরে আবার আমরা দেখতে পাচ্ছি যে উনার একটা কিচেন ক্যাবিনেটের কথা প্রায় হচ্ছে, যে মানে শব্দটাই কেমন এত বেশি ক্লিশে হয়েছে, মানে বিশেষ কিছু লোকের সাথে তার বেশিরভাগ সিদ্ধান্তের বিষয়ে উনি বৈঠক করতেন বা আলোচনা করতেন। এর মধ্যে আপনি ছিলেন কিনা, যে ওই বিশেষ বা কতটা সময় পর্যন্ত ছিলেন, যেহেতু আপনি উপদেষ্টা হওয়ার আগে বিশেষ সহকারী হিসেবে সব বিষয়ে উনাকে আপনি কিছু না কিছু পয়েন্ট দিয়েছেন বলে আমরা জানি। না না না, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে, বিশেষ সহকারী হিসেবে আই ডিড নট হ্যাভ এনি স্পেসিফিক রুল। দ্যাটস হোয়াই ইউ হ্যাভ দ্য হোল রুল, মানে ইন জেনারেল, মানে তো পুরোটা I didn't have the whole role. I didn't have the whole role. এটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট ইজ আ লাইক কি বলা যায়, এটা খুবই ইন্টারেস্টিং একটা ফেনোমেনা, যে আপনার এখানে এটাকে ব্যাখ্যা, আমি তো বললাম ওইটা তো 3-5 থেকে 8 আগস্ট বেশি বললাম, 8 আগস্ট থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত যে ড্রামা, যে মানে এটাকে ড্রামাই বলা যায়, ড্রামা নট ইন এ ব্যাড ম্যানার, বাট মানে আপনি যদি ধরেন আর কি, এইখানে যে মানে অনেক ধরনের মানুষ অনেক ভাবে অ্যাক্ট করছে, এবং আমাকে যেভাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চালাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এগুলো হচ্ছে কি জানেন, স্কেপ গোটিং। মানে আমরা যা যা করব সবকিছুর দায়িত্ব একটার উপরে দিতে হবে, ওই একটাটা কে হবে, হ্যাঁ, এরকম একটা দেখে আমরা একটু স্কেপ গোট বানাবো। তাহলে এইটা নিয়ে আমার আলোচনা এই পর্যন্তই, যে মানে এটা আসলে কোন সরকারি কোন এক ব্যক্তি, ইভেন যিনি রাষ্ট্রের প্রধান হন, সরকারের প্রধান হন, উনিও নিজে একা ডিসিশন নিতে সবসময় পারেন না। দিস ইজ এ কালেকটিভ প্রসেস, এবং মাহফুজ আলম একা চালাবেন, আবার কিচেন ক্যাবিনেটের 6 জন ওনারাই চালাবেন, এইভাবে কখনোই সরকার চলে না। যারা এগুলো বলেন তারা আসলে মানে একটু জানি না, সরকারের ভিতরকার কার্যক্রম সম্বন্ধে হয়তো অবগত না। বরং হ্যাঁ, একটা তো কাঠামো ছিল, যেটা তৌহিদ ভাই, তারপর হচ্ছে যে তৌহিদ হোসেন যিনি আছেন, তারপর হচ্ছে যে আমাদের আরো কয়েকজন উপদেষ্টা বলছেন, এবং এটা রিয়েলিটি, এবং ওইটাতে স্টুডেন্টরা ছিল না। আমি তো বলি না শুধু আমি ছিলাম না, স্টুডেন্টরাই ছিল না, এবং এটা আমি ডিডব্লিউ তে বলছি ফ্রম ভেরি ফার্স্ট মান্থ, স্টুডেন্ট ওয়ার জাস্ট আউট, যে আমরা হচ্ছে যে মুরব্বীরা বসে ডিসিশন হবে, এবং মুরব্বীরা বসে, হ্যাঁ, কিন্তু ডক্টর ইউনূস যে বলতেছেন যে স্টুডেন্টরাই আমাকে নিয়োগ দিয়েছে, স্টুডেন্টদের জন্য নিয়োগ তো আমরা দিছি, এটা তো অসত্য না, এটা তো অসত্য না, কিন্তু উনি কাদের সাথে বসবেন এটা তো তার পছন্দ। আপনি ধরেন না, নিয়োগ আপনাকে দেওয়া যেতে পারে, কিন্তু এরপরে নিয়োজিত হওয়ার পর আপনি কি করবেন সেটা তো ব্যক্তির ইচ্ছা, এবং নিয়োজিত হওয়ার পর যদি আপনি তাকে কন্ট্রোল করতে চান, তাহলে তো ওই ব্যক্তিকে আপনার এত বড় দায়িত্ব নিয়োগ দেওয়ার দরকার ছিল না। তো আমরা তো তাকে কন্ট্রোল করার জন্য ওখানে বসি না। আমরা যেটা করছি, আমরা বাদ দিল কেন? উনি আমাদেরকে বললাম তো, এটা মুরব্বীদের বৈঠক, আমি এভাবে বললাম, গ্রামের ভাষায় মুরব্বী, মানে এটা তো শাস্ত্রে, মানে 25 বছর পিতা পুত্র, যাই হোক, আমি মুরব্বীদের বৈঠক বললাম, এটা আপনি বুঝে নেন।
এবং সাধারণ জনগণ বুঝে না এটা কি তো সব বলছে। সাধারণ জনগণ অনেক বেশি বুঝছে, কিন্তু ঘটনা হইতেছে যে আপনারা মানে আপনাদের কাঁধে বন্দুক রেখা মুরব্বীরা বৈঠক করবে, এটা কেমন কথা? আপনাদের থেকে নিযুক্ত হইয়া মুরব্বীরা বৈঠক করবে, এটা কেমন কথা? মুরব্বীরা তো ছিলই, তাহলে মুরব্বীদের ভাগাইছেন কেন? শেখ হাসিনাও তো মুরব্বী ছিল, শেখ হাসিনার বা ইয়ার মধ্যে কি মুরব্বী কম ছিল নাকি? তো মুরব্বীই সব। তো মুরব্বী যদি হয় তাহলে তো মানে বাংলাদেশে নিয়ম করে দেখ যে 80 বছর বয়স হইতে হবে, এই হইতে হইলে তাহলে তো ভালো 75 কমপক্ষে হয়। এবার আমি এখন- আমি আমি পরেরটা এখন আপনি তো মাঝখানে বলছিলেন 3 জন ঢুকছি কেন, তাহলে বুঝেন হ্যাঁ। 3 জন ঢুকিও মুরব্বীদের সাথে আমরা পারি না। আমি 3 জন ঢুকছি কেন হচ্ছে প্রশ্ন করছি, যাই আপনি হোক, এইটা মনে রাখছেন? আপনি আজকে এইটা মনে এতটুকু। রাখেন নাই যে আমি প্রশ্ন করছি আপনারা সাংবিধানিক কাঠামোর মধ্যে কেন ঢুকলেন? ওটা সাংবিধানিক প্রশ্ন কাঠামোর মধ্যে করতেছি। ঢুকলে না আমি- ঢুকলে আমি- সাংবিধানিক কাঠামোর আমি মধ্যে না মনে- ঢুকলে আপনি তো প্রধানমন্ত্রী হইতেন, প্রধান উপদেষ্টা হইতেন। না না, আমার দরকার নেই। না আপনি না হইতেন, নাহিদ হইতো, নাহিদ না হইতো, হ্যাঁ, আসিফ হইতে- হইতো, মানে যে হইতো। আমরা যে কেউ হইতে পারতো। হ্যাঁ, তো এটা সেটাও সাধারণ তো- জনগণের সেটাও তো ব্যাপার, সেটাও তাই না? সেটাও তো আচ্ছা, যাই হোক, আমি যেটা জানতে চাইছি, আপনারা যারা অন্তর্বর্তীকালের সাবেক উপদেষ্টা ছিলেন তাদের সাথে কি আবার একটা দেখা সাক্ষাৎ হয়? মানে সাবেক উপদেষ্টাদের একটা ক্লাব কি আছে এই মিষ্টি টিষ্টি খাওয়ার জন্য, এই খাওয়ার জন্য? আমি একবার খালি দেখছিলাম উপদেষ্টা পদ থেকে যাওয়ার পরে জনাব ফাজিল কবির খানের বাসায় মনে হয় একটা গ্রিল পার্টি। ওই মিটিং এ কোন স্টুডেন্টকে দেখছেন? না দেখি নাই, আপনারা বাদ পড়ছেন ওইটা তো, হ্যাঁ। মানে রিটায়ার্ড হয়ে বাদ। তাহলে মানে ও এটা তো মুরব্বীদের, আপনার- আপনি আগেই বলে দিয়েছেন এটা তো মুরব্বীদের, রাইট? আর আমি আপনাদের দেখি যেটা, সেটা হচ্ছে যে আপনি কোনো কিছু একটা লিখলে সেইটার বা ফেসবুকে লিখলে আপনাকে তো বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়। আমার ধারণা ঘরে বাইরে ক্রিয়া প্রতিক্রিয়ার চাপে আপনি অনেক সময় সেটাকে সামনে আনেন, পিছিয়ে আনেন, এডিট করেন, কখনো বাদও দেন। কিন্তু আমি যেটা খেয়াল করি, উপদেষ্টাদের মধ্যে কেউ না কেউ আপনার বক্তব্যের একটা জবাব দিতে চেষ্টা করেন। এইটা কি মানে এইটা কিরকম? আবার পাশাপাশি আমি এইটা খেয়াল করি, অন্তর্বর্তী সরকারের কোনো কাজকে সবচেয়ে বেশি ডিফেন্ড করতে চেষ্টা করে হচ্ছে এনসিপি। এইটার মধ্যে কি কোনো মানে কোরিলেশন আপনি দেখতে পান? মানে ধরেন আমি এখন একটা কথা বললাম, ডক্টর মোহাম্মদ ইউনূস হামের টিকা না কিনা বা পরিবর্তন করে ভালো কাজ করে নাই, দেখা গেল এনসিপির অনেকে আইসা আমার উপরে ঝাঁপায় পড়ছে যে আমি কিছু জানি না, বা সালমান এফ রহমানের এখানে চাকরি করতো, এরকম কিছু একটা কয়ে দিল। এটা কারণ এখানে খালেদ ভাই, এখানে একটা প্রশ্ন আছে। এখানে প্রশ্নটা হচ্ছে মানে আপনি যদি সেম লোক যারা জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়াইছে, সেম লোকেরা যদি হামের প্রশ্ন নিয়ে নেমে সে মোহাম্মদ ইউনূসকে বা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ঘায়েল করার চেষ্টা করে, ওনার যদি ভুল থাকে সেটা নিয়ে আপনি সরকার ক্ষমতায় আছে তাদেরকে তদন্ত করতে বলেন, পুরো প্রক্রিয়া অনুসরণ করতে বলেন। কিন্তু পুরো জিনিসটা যে ফ্রেমিংটা হচ্ছে মিডিয়া ফ্রেমিং, আমার সময় থেকে হয়েছে, আমরাও এটা নিয়ন্ত্রণ করতে পারি না। এটা অলিগার্কদের পত্রিকা, ওরা যা ইচ্ছা তা লিখবেন। আমরা তো চাপোষা মানুষ, আজকে আসি কালকে নেই গভর্নমেন্টে। ওনারা তো সারা জীবন আছেন, সব গভর্নমেন্টের সাথে ওনারা থাকেন। ফলে এই অলিগার্কদের পত্রিকাতে আপনি বন্ধ করতে পারবেন না। ঢাকা শহরে তো মানুষ মানে কান জ্বালাপালা করছে, আমার পত্রিকা বন্ধ করেন না কেন? আরে ভাই, আমি তো বললাম আমি তো শেখ মুজিব না, আমি পত্রিকা বন্ধ করবো কেন? আমার কাজ পত্রিকা বন্ধ করা। আমার কাজ ছিল যে মিডিয়াতে যাতে হচ্ছে যে জুলাইটা অন্তত কিছুটা হইলেও স্পষ্ট থাকে। এবং সেম লোকটা একটু আপনি আমার বলেন, মানে সেম লোক মানে যারা আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নাই, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নাই, তার মানে যারা আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নাই, তারা কোনোদিন আর ইউনূস সরকারের বা তারেক রহমান সরকারের সমালোচনা করতে পারবে। তাই সেই নৈতিক ক্ষমতা তারা ফেরত পাবে যখনই তারা কোনো না কোনো ভাবে লজ্জা অনুতাপ করবে যে আমরা 17 বছরের একটা ফ্যাসিস্ট। আপনারা তো বাইরে আমি জাজ জুরি সবকিছুর আপনি হইলে তো এটা একটা মুশকিল না? আমি হইলাম না, আপনিই হন। আপনি জুলাইয়ের পক্ষ যেহেতু আপনি নিজেকে বলতেছেন, তাহলে আপনিই হন না, আপনি হয়ে ওদেরকে কাজটা আমি একটা করতে কথা দেন। বলি, আমি কোনো পক্ষ হইতেছি না হইতেছি সেটা আমি বলতেছি না। আমার কথা হইলো যে আমি মনে করি আমার কোনো অপরাধ যদি আমি করি তা আমার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা হইতে পারে, কিন্তু আমি ওই সময় এইটা করি নাই, এই জন্য এখন এটা করতে পারবো না, এইটা আমার কাছে বায়নার মতো লাগে। আমার এটা আমি বলিনি। আপনি ওই সময় করেন না, এটাতে না, যতটা না আপনি এটাকে পজিটিভ বলতে ইতিবাচক অর্থে বলতেছি না, মানে অন্য মানে থিওরিটিক্যালি পজিটিভ অর্থে বলতেছি। ধরেন না, আপনার কি আপনি এটা বলেন যে সে আওয়ামী লীগকে সার্ভ করছে, একটা গ্রুপ অফ পিপল যারা আওয়ামী লীগকে সার্ভ করছে, প্রশ্নহীন ক্ষমতার
ভোগ করতে দিয়েছে শেখ হাসিনাকে, তাদের এত প্রশ্ন করার অধিকারের জন্য আমরা জুলাই করছি, আমরা আপত্তি নেই কথাটা, Right. আমরা করছি, হ্যাঁ, Right. তাদের এবার আপনি প্রশ্ন এটা ঠিক করার বলছেন, অধিকার। জি। না, 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 এবার আমার প্রশ্ন- বাক্যটা পছন্দ হয়েছে, হ্যাঁ বলেন। না Right. না না শুনেন না, প্রশ্ন করার অধিকার আছে, জি। কিন্তু ধরেন না একটা সোসাইটিতে যদি আপনি এই জিনিসটা না করেন, তাহলে আজকে যারা অনেকগুলো মুক্তিযুদ্ধকে এই সেই বলতেছে যে এটা একটা ষড়যন্ত্র ভারতের, এটার বিরুদ্ধে, এবং আরো 10 ধরনের কাজ করতেছে, 71-এর কথাটা আনেন, আগে পরের কথাটা আনেন, সব জায়গায় কিন্তু মোরাল একটা রেসপন্সিবিলিটি বলতে একটা জিনিস আছে। আমি তো বলতেছি না সাংবাদিকদেরকে আপনি গ্রেফতার করেন, কেউ মানে হাসিনার দালালি করছে তাকে তো আপনি গ্রেফতার করেন, এটা আমি বলি না, আমি কখনো বলি নাই, কিন্তু আমি সবসময় আমি নিজে থাকা অবস্থায় কিন্তু বলছি গ্রেফতার না, বরং এটা কি, এটা হচ্ছে যে আপনাকে একটা, আমি নিজে ইউএন কে চিঠি লিখছি জুন মাসে, 2025-এর জুন মাসে, যে আপনারা একটা স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করেন অ্যাবাউট জার্নালিজম এন্ড মিডিয়া ইকোসিস্টেম ইন বাংলাদেশ। এই চিঠি পাঠানো হয়েছে, এটা পরবর্তীতে কার্যকর করা যায় না, কেন সেই গল্প আরেকদিন, কিন্তু এই চিঠি আমি পাঠাইছি যে এটা আপনারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং করেন, আসলে কার কতটুকু অপরাধ, কার কতটুকু লজ্জা অপমান, কে মানে অপরাধ তো আসলে আপনি এইভাবে ঠিক করবেন না, ফৌজদারি অপরাধের কথা যেটা বললেন খালেদ ভাই, ফৌজদারি অপরাধটা তো আসলে আপনি ফৌজদারি অপরাধ হিসেবে কিন্তু আপনার কাছে কি মনে হয় জনাব মাহফুজ, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে, জনাব মাহফুজ আলমের সরকারে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে আটকে রাখাটা কি আমাদের জন্য 2 বছরের বেশি সময় তাদের জামিন হয় না, এটা কিরকম আপনি আমারে বলেন তো? হ্যাঁ, ফৌজদারি অপরাধটা আসলে দিয়া নৈতিকতা দিয়া, আইন দিয়া নৈতিকতা বা মানে এথিক্স এগুলি আসলে বিচার করা যাবে না, আমি এটা আপনার সাথে একমত, কিন্তু তার বিরুদ্ধে আপনি একটা ফৌজদারি অপরাধ দিছেন, মামলা দিছেন, দিয়া তার আগের টক শোতে আমি কথা বলে ফেলছি অলরেডি অ্যাবাউট দিস থিংস, যে সাংবাদিকদেরকে গ্রেফতার এবং এই পুরা প্রসেসটা, এখন আমি বলছি আপনার আগের কথাটাই যে বলছি, এই কথাটা আবার রিটারেট করি, যে আপনি হচ্ছে যে পুলিশিং সিস্টেমটা, আইন ব্যবস্থাটা, এটা রাতারাতি বদল করতে পারেন না, ফলে আপনাকে অনেকগুলো ইয়ার ভিতর দিয়ে আপনি হচ্ছে যে বিভিন্ন মামলার ভিতর দিয়ে আপনি হচ্ছে ওদেরকে গ্রেফতার করছেন, কিন্তু যেটা সংকটটা তৈরি করছে, যেটা আমি মনে করি, আমি নিজের জায়গা থেকে ব্যাখ্যা করি যেটা আজও পর্যন্ত সংকট, সেই সংকটটা হচ্ছে আপনি লিগ্যাল প্রসিডিউরের ভিতরে ঢুকান নাই এদেরকে। আপনি ধরেন না এটাকে একটা হত্যা মামলা করছেন, হত্যা মামলা তো সে হয়তো হত্যার ছিল না, এটা তো ফ্যাকচুয়ালি এটা অ্যানালাইসিস হবে, পরবর্তীতে এটা কোর্টে সবকিছু সাবমিশন হবে, তারপর বোঝা যাবে, কিন্তু আমরা ধরেন না প্রাইমা ফেসি বুঝে নিলাম সে আসলে তো ওই সময় টিভি স্টেশনে ছিল, সে তো হত্যা করতে যায়নি, কিন্তু ধরেন না এই মানুষটাকেই আপনি বিচারের আওতায় আনার, বিচারের বলেন, আপনি গণশুনানি বলেন, আপনি 10 ধরনের পদ্ধতি আছে, একটা ম্যাস কিলিং, ম্যাসাকার,